এসটিএফ এর হাতে গ্রেফতার আরো এক জঙ্গি। ইতিমধ্যে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, হাবড়া থেকে জঙ্গি গ্রেফতার, ধৃতের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগ। ধৃত রানা রাউফ ফয়সালাবাদের বাসিন্দা। ভারতীয় হিসেবে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে কলকাতার তপসিয়ার ঠিকানার পরিচয়পত্র তৈরি। ভুয়ো পরিচয়ে ওয়াহাব নামে এ রাজ্যে বসবাস। জাল নথি তৈরির অভিযোগে গ্রেফতার। তপসিয়া থেকে গ্রেফতার আরও এক সন্দেহভাজন। ভারতীয় সেনা, রেল, নৌবাহিনী সম্পর্কে তথ্য সংগ্রহ করে আইএসআইকে পাচারের কাজ করছিল। ধৃত পাক নাগরিক ওয়াহাব 2012 সালে ভারতে আসে। জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও এক পাক নাগরিক। ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে হাবড়া থেকে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রানা রাও ওরফে ওয়াহাব আলম বলে জানা গিয়েছে। ধৃতের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ভোটার কার্ড এবং ভুয়ো আধার কার্ডও। ভারতীয় হিসেবে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে কলকাতার তপসিয়ার ঠিকানায় পরিচয়পত্র তৈরি করে। ভুয়ো পরিচয়ে ওয়াহাব নামে এ রাজ্যে বসবাস। জাল নথি তৈরির অভিযোগে গ্রেফতার। পুরমন্ত্রী অগ্নিমিত্রা বল বিষয়কে জানিয়েছেন, শোনাবো। আজকে আমরা এসেছি 2.5-3 মাস হলো। এর আগে 15টা বছর তো মমতা ব্যানার্জি সরকার ছিল। আজকে তারা যা করে গেছে, আজকে টিএমসির নেতারা পিএফআই এর মানে মঞ্চ শেয়ার করেছে, which is a banned organization। আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং এটা যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, যেখানেই কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখবেন বা সন্দেহজনক মুভমেন্ট, এটা কিন্তু আমাদের সিক্স সেন্স, আমরা কিন্তু ধরতে পারি যে এই লোকটা কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের পাড়ায়। ইমিডিয়েটলি আমাদেরকে খবর দিন, কারণ ভাববেন না যে এই একটা দুটো যে ধরা পড়ছে তাতেই সব ক্লিন হয়ে গেল। সব বসে আছে স্লিপার সেল চারিদিকে। সুতরাং আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। We have to take the role of responsible citizens. এসটিএফ এর হাতে হাবড়া থেকে এক জঙ্গি গ্রেফতার। ধৃতের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগ। তপসিয়া থেকে গ্রেফতার আরও এক সন্দেহভাজন। ভারতীয় সেনার, রেল, নৌবাহিনী সম্পর্কে তথ্য সংগ্রহ করে আইএসআইকে পাচারের কাজ করছিল। ধৃত পাক নাগরিক ওয়াহাব 2012 সালে ভারতে আসে। নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। সম্প্রতি বাংলাদেশে পালানোর ছক ছিল। ধৃতের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড উদ্ধার। কলকাতার তপসিয়ার ঠিকানার পরিচয়পত্র তৈরি করে ভুয়ো পরিচয়ে ওয়াহাব নামে এ রাজ্যে বসবাস। রানা রাউফকে জিজ্ঞাসাবাদ করে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তপসিয়ার ঠিকানার পরিচয়পত্র তৈরি করে সেখানেই বসবাস করত এই জঙ্গি। তপসিয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, কি আপডেট উঠে আসছে যদি একটু ছবিটা দেখাও? কোথায় এই জঙ্গি ঘাঁটি গেড়েছিল এবং ভুয়ো পরিচয়পত্র তৈরি করে কিভাবে দিনের পর দিন বসবাস ছিল এই জঙ্গির? দেখো, এই যে পাক গুপ্তচর হিসেবে যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে রানা রাউফ, তিনি কিন্তু এখানে থাকতেন না, তবে মাঝে মাঝে তিনি এখানে আসতেন। তবে উল্লেখযোগ্যভাবে আমরা জানি ইতিমধ্যে এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার যে ভুয়ো পরিচয়পত্র, সেই পরিচয়পত্র কিন্তু এই সেখানে তপসিয়ার ঠিকানা দেওয়া রয়েছে। এই যে বাড়ি, আমি বাড়ির ছবিটা দেখাবো, একেবারে এই বাড়িরই ঠিকানা রয়েছে এবং ইজাজ আলম নামে একজন এখানে থাকেন। তিনি কিন্তু এই রানা রাউফ তার যে ভুয়ো পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড, সেই আধার কার্ড তৈরি করতে কিন্তু সাহায্য করেছিলেন, এমনটাই এসটিএফ সূত্রে খবর। এবং ইতিমধ্যেই ভুয়ো পরিচয়পত্র তৈরি করার জন্য কিন্তু এসটিএফের পক্ষ থেকে ইজাজ আলম, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো, এই যে বাড়ি রয়েছে সেই বাড়ির একেবারে ফার্স্ট ফ্লোর, সেখানেই কিন্তু ইজাজ আলম তার বাড়ি রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই তার বাড়িতে গিয়েছিলাম, আর তার বাড়িতে তার পরিবারের সদস্যদের যখন কথা বলি, তারা জানান যে জুতো ব্যবসা হিসেবে কাজ করে ইজাজ আলম।
তিনি যে এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা সেই বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। তবে যারা প্রতিবেশীরা রয়েছেন তারা কিন্তু বলছেন এই রানা রাউফ তাকে কিন্তু অনেকবার তারা এই জায়গায় আসতে দেখেছেন, ফলে স্বাভাবিকভাবেই তাদের যে একটা যাওয়া আসা ছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং আমরা জানি ইতিমধ্যেই যেটা এসটিএফ সূত্রে খবর যে আইএসআই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে এই রানা রাউফ, এবং তিনি বাংলাদেশ পালিয়ে যাওয়ার একটি ছক কষছিলেন এবং পাকিস্তানের বাসিন্দা তিনি ফয়সালাবাদের, এবং সেখান থেকে এখানে এসে তার মূলত অ্যাসাইনমেন্ট ছিল ভারতীয় সেনাবাহিনী সমস্ত কিছু নজরদারি করা এবং সেই তথ্য কিন্তু পাঠানো। এখানে স্থানীয় বাসিন্দারা রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। যে ইজাজ আলমকে চিনতেন আপনারা? আপনারা কি এখানে থাকেন? রানা রাউফ বলে কাউকে কখনো দেখেছেন? দেখো প্রতিবেশীরা তারা কিন্তু কার্যত মুখে কুলুপ পেটেছেন। তবে কিছুক্ষণ আগেই আমরা যখন অনেকেই তারা ক্যামেরার সামনে কথা বলতে চাইছেন না, তবে তারা পরিষ্কার জানাচ্ছেন যখন আমরা এই রানা রাউফ তার ছবি তাদেরকে দেখাচ্ছি, তাকে কিন্তু এই এলাকায় আসতে তারা অনেকবার দেখেছেন, এমনটাই কিন্তু দাবি করছেন এখানকার প্রতিবেশীরা। আবারও একবার ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে। এই যে বাড়ি রয়েছে এখানেই কিন্তু ইজাজ আলম যার বাড়ি, তিনি কিন্তু এই রানা রাউফ তার যে ভুয়ো পরিচয়পত্র সেই ভুয়ো পরিচয়পত্র কিন্তু তৈরি করার কাজে সাহায্য করেছিল, এবং তাকেও কিন্তু ইতিমধ্যে এসটিএফের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং উল্লেখযোগ্যভাবে এই পাক গুপ্তচর তার যে ঠিকানা রয়েছে, অর্থাৎ তার যে ভুয়ো পরিচয়পত্র রয়েছে তপসিয়ার যে ঠিকানা, সেই ঠিকানাও কিন্তু এই জায়গারই দেওয়া রয়েছে। ফলে স্বাভাবিকভাবে এই চক্রতা কত বড়, এবং তপসিয়ার সেকেন্ড লেন এই এলাকায় এই ধরনের আর কোনো গুপ্তচর লুকিয়ে রয়েছে কিনা। এবং সবথেকে উল্লেখযোগ্যভাবে যে ইজাজ আলম যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, তিনি কতদিন ধরে এই ভুয়ো পরিচয়পত্র তৈরি করার সঙ্গে যুক্ত রয়েছে, এবং শুধুমাত্র কি এই রানা রাউফ নাকি আরও কার কার এই ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছেন, এবং আর শুধুমাত্র ভুয়ো পরিচয়পত্র তৈরি করলেন নাকি এই পাক গুপ্তচর তাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ সেনাবাহিনী রেল আর সমস্ত কিছুর ওপর নজরদারি করা, সেই কাজে কোনোভাবে ইজাজ আলম তিনি সাহায্য করতেন কিনা, এবং তাদের যে চেন সেই চেন কতদূর পর্যন্ত বিস্তৃত একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কারণ আমরা জানি ইতিমধ্যেই জঙ্গি সন্দেহে পরপর 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, ফলে স্বাভাবিকভাবেই তাদের সঙ্গেও কোনো যোগসূত্র রয়েছে কিনা গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে জানার চেষ্টা করছেন এসটিএফ আধিকারিকরা। একদিকে যেমন বনগা থেকে আমরা জানি রানা রাউফ তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার পাশাপাশি ইতিমধ্যেই ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়ার জন্য এই ইজাজ আলম তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছেন এসটিএফ এর আধিকারিকরা। অর্থাৎ শুধুমাত্র এই গুপ্তচরের পরিচয়পত্র তিনি তৈরি করলেন কিনা, কারণ জানা যাচ্ছে এসআইআর এর যখন প্রক্রিয়া চলছিল তখনই কিন্তু এই পরিচয়পত্র তৈরি হওয়ার কাজ করা হয়। ফলে স্বাভাবিকভাবেই আরও কতজনের এই পরিচয়পত্র তিনি তৈরি করেছেন, এবং পরিচয়পত্র তৈরি করার জন্য কার কার সাহায্য নিয়েছেন গোটা বিষয়টি কিন্তু আপাতত তদন্ত সাপেক্ষ। বেশ, ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রীতি পাত্র। এসটিএফ এর হাতে হাবড়া থেকে এক জঙ্গি গ্রেফতার, ধৃতের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগ। ধৃত রানা রাউফ ফৈজাবাদের বাসিন্দা, ভারতীয় হিসেবে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে কলকাতার তপসিয়ার ঠিকানার পরিচয়পত্র তৈরি করে ভুয়ো পরিচয়ে ওয়াহাব নামে এ রাজ্যে বসবাস। হাবড়া থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুজিত দুয়ারি। রয়েছি আমি হাবড়ার চোংদা এলাকায়। এখান থেকে গতকাল রাতে অভিযান চালায় বেঙ্গল এসটিএফ, এবং এসটিএফ এর তরফে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা রানা রাউফকে। এই রানা রাউফ জঙ্গি কার্যকলাপ করছিল এবং সে জঙ্গি হিসাবে আইএসআই সঙ্গে যুক্ত ছিল, এমনটাই কিন্তু জানা গিয়েছে। আমি যে জায়গাটা দেখানোর চেষ্টা করব, এই হচ্ছে চোংদা মোড়, এবং চোংদা মোড়ের এখান থেকে কিন্তু সহজেই স্বরূপনগরে যাওয়া যায়, বসিরহাটে যাওয়া যায়। বসিরহাট এখান থেকে 26 কিলোমিটার দূরে। এবং পাশাপাশি যদি আমি দেখানোর চেষ্টা করি যে এই যে রোডটা রয়েছে যশোর রোড, এখান থেকে কিন্তু যাওয়া যায় বনগাঁর পেট্রাপোল সীমান্ত। এখান থেকে 35 কিলোমিটার দূরে রয়েছে বনগাঁর পেট্রাপোল সীমান্ত। এই পেট্রাপোল সীমান্ত বা স্বরূপনগর সীমান্ত কিন্তু সহজেই যাতায়াত করা যায়। অর্থাৎ জঙ্গির কোথাও চেষ্টা ছিল বাংলাদেশে পালিয়ে যাওয়ার, সেই বাংলাদেশে পালিয়ে যাওয়ার যে ছক কষা হয়েছিল সেই ছক কিন্তু ভেস্তে দেয় বেঙ্গল এসটিএফ, কারণ তারা একেবারে রাতেই অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে। রানার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ইজাজকে, এবং ইজাজ কিন্তু নথি তৈরি করে দিয়েছিল। জানা গিয়েছে যে নেপালের করিডর থেকে কিন্তু নেপাল হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং তপসিয়ার কাছে
একেবারে নথি তৈরি করে, ভারতীয় নথি তৈরি করে থাকছিল। 2018 সালে এই নথি তৈরি করা হয় এবং এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে আমরা জানতে পেরেছি 2014 সাল, 2018 সাল, 2025 সাল পর পর কিন্তু কলকাতা এসেছে এবং 4বার একেবারে দফায় দফায় কলকাতা এসে থাকছিল এবং ইজাজের মারফতে কিন্তু সে নথি তৈরি করেছিল 2018 সালে। মূলত তার কার্যকলাপ যেটা জানা গিয়েছে এখনো পর্যন্ত সূত্রের খবর, যে নৌসেনার যে কার্যকলাপ, ভারতীয় নৌসেনা সেই কার্যকলাপ আইএসআই কে দেওয়া, পাকিস্তানের গুপ্তচর সংস্থা, এবং পাশাপাশি ভারতীয় যে রেলের যে সমস্ত তথ্য সেটা আদান প্রদান করা এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে সমস্ত বর্ডার সিকিউরিটি গার্ড রয়েছে অর্থাৎ বিএসএফ রয়েছে, সেই বিএসএফ এর সমস্ত তথ্য কিন্তু আদান প্রদান করতো এই রানা রৌফ। তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে এসটিএফ জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি তাকে যে ভুয়ো নথি তৈরি করে দেওয়া হয়, সেই নথি তৈরি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে একজনকে, তাকেও কিন্তু নিজেদের হেফাজতে নেওয়া হচ্ছে। এই জঙ্গি জানা গিয়েছে 6টি ভাষাতে অনর্গল কথা বলতে পারতো, সেক্ষেত্রে বাংলা ভাষাতেও কিন্তু একেবারে সাবলীল ছিল। সুতরাং বাংলাতে থেকে বাংলা ভাষা যদি কথা না বলতে পারে, তার যা কার্যকলাপ সেটা করতে কিন্তু অসুবিধা হবে। সেক্ষেত্রে সে তপসিয়ার যে ঠিকানা ব্যবহার করত, সেখানেও কিন্তু একেবারে বাংলা ভাষী হিসাবেই সাধারণ মানুষের সঙ্গে চলতে, এমনটা জানা গিয়েছে। তবে বেশিরভাগ সময় কলকাতায় থাকতো না, সে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতো এবং সেই সমস্ত তথ্য নিত এবং বিভিন্ন জায়গায় তার যাতায়াত ছিল। সমস্ত তথ্য কিন্তু একসঙ্গে মিলিয়ে এই ঘটনায় আরো কারা যুক্ত রয়েছে, তার সঙ্গে জঙ্গি কার্যকলাপে আরো যারা রয়েছে সে বিষয়ে তদন্ত করছে বেঙ্গল এসটিএফ। হাবড়ার এই জায়গা থেকে গ্রেপ্তার করা এবং গভীর রাতে সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত জানা গিয়েছে হাবড়ার চোংদা এলাকা। এবং আমি আরেকবার দেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে একেবারে পেট্রাপোল যাওয়ার রাস্তা এবং পেট্রাপোল এখান থেকে 35 কিলোমিটার দূরে। আর পাশাপাশি এই যে বোর্ডটা দেখানোর চেষ্টা করব, এই বোর্ড থেকে এখান থেকে যাতায়াত করা যায় স্বরূপনগর, বসিরহাট, তেঁতুলিয়া, এই সমস্ত সীমান্ত এলাকা, যেখান থেকে বাংলাদেশে যাওয়া খুবই সহজ। সুতরাং এই জঙ্গি কিন্তু বাংলাদেশে পালানোর একটা ছক ছিল, তার আগেই বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করে। হাবড়া থেকে সুজিত দুয়ারি, নিউজ টাইম।